আজকের এই মহতী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যাত্রা লগ্নের এই শুভক্ষণে আপনারা সকলেই সন্তুষ্ট আছেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের অংশগ্রহণে এবং আপনাদের সকলের পরামর্শে এই আন্দোলনের এই চিন্তার মূল উদ্যোক্তারা খুব নিকট ভবিষ্যতে এটাকে একটি সাংগঠনিক কাঠামোতে রূপান্তরিত করতে পারবে। আমি খুবই গর্বিত এবং আনন্দিত এবং এটা আমার জন্য একটা সুযোগ। উদ্যোক্তারা আমাকে পৃষ্ঠপোষকতার চিন্তা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার দায়িত্ব দিয়েছেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং রাজনীতিতে আমার দীর্ঘ পথ চলার এই ক্ষেত্রে এই দায়িত্বটাকে আমি একটা পুরস্কার হিসাবে গ্রহণ করেছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেশের অবিসংবাদিত একজন নাগরিক, যিনি আমাদের সকলের অভিভাবক, যিনি আমাদের সকলের কাছেই পরিচিত। আমি কিশোর বয়স থেকেই ভক্ত। বাংলাদেশে হাতে গোনা যে দু একজন মানুষ স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তেমনই একজন নেতা হচ্ছেন আজকে প্রধান আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, জাতীয় পর্যায়ের একজন অভিভাবক, অধ্যাপক জনাব মাহবুবুল্লাহ। এই উদ্যোগের একটা সুযোগ এবং সৌভাগ্য যে এরকম একজন দীর্ঘ পথ চলার পরীক্ষিত বাংলাদেশি নাগরিক এই অনুষ্ঠানের মঞ্চকে আলোকিত করেছেন। অনুষ্ঠানের সভাপতি আমার অত্যন্ত স্নেহাস্পদ অ্যাডভোকেট এহসান হুদা, যিনি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা। তিনি আমাদের সকলকে এখানে জড়ো করেছেন। মাননীয় প্রতিমন্ত্রী, আমার অত্যন্ত স্নেহভাজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি এবং বাংলাদেশের প্রচলিত রাজনীতি থেকে রূপান্তরিত রাজনীতির একজন ব্যক্তিত্ব, আমাদের সকলের ভবিষ্যতের রাজনৈতিক চিন্তার একজন সম্ভাবনাময় নেতা জনাব নুরুল হক নূর, আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন খ্যাতনামা ব্যক্তি, ছাত্র জীবন থেকেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন স্বৈরাচার প্রতি ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল তখন তিনিও আমার একজন নেতা ছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান নেতা জনাব কমরেড সাইফুল হক, বিএনপির জাতীয় সংসদের নির্বাচিত সদস্য লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জনাব সাদাত হোসেন সেলিম ভাই, যিনি শুধু আমার প্রিয় সহকর্মী নয়, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের দক্ষিণাঞ্চলের একজন সম্ভাবনাময় নেতা আনমা আবু নাসের রহমতুল্লাহ। উপস্থিত আছেন ঝিনাইদহ অঞ্চল থেকে আমাদের দলের পক্ষ থেকে যিনি নির্বাচন করেছেন, তাদের প্রার্থী ছিলেন জনাব রাশেদ খান। উপস্থিত আছেন মমিনুল আমিন, তমিজউদ্দিন টিটু, সামনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, দায়িত্ব পালনরত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আমি সালাম। আমি আবারও বিনয়ের সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই, এই আন্দোলনের একজন পৃষ্ঠপোষক হিসাবে আমরা বাংলাদেশি, সবার আগে বাংলাদেশের এই স্লোগান নিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা রাষ্ট্র মেরামতের বাংলাদেশ করে তারেক রহমানের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ
সেই বাংলাদেশে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের নিশ্চয়ই মনে আছে ফ্যাসিবাদ তার নিজের প্রয়োজনেই বাংলাদেশের রাজনীতিকে কৃত্রিমভাবে মেরুকরণ করতে চেয়েছিল স্বাধীনতা যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। তাদের সেই সাজানো মেরুকরণকে তারেক রহমানের নেতৃত্বে আমরা ভেঙে দিয়েছি। প্রথমেই স্লোগান উঠেছে, সেদিন প্রবাস জীবন থেকেই তিনি স্লোগান তুলেছেন, যখন জাতি সংকটে কি হবে এর সমাধান, কোথায় যাবে বাংলাদেশ? তিনি তার উত্তরে আমাদের সকলকে সাথে নিয়ে বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আজ যদি আমরা ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব তিনি সেদিন যে কথা বলেছিলেন 5ই আগস্ট সেভাবেই কিন্তু রাজপথেই ফয়সালা হয়েছিল শেখ হাসিনার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। এই স্লোগান নিয়ে যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই স্লোগান নিয়ে যারা অনেকটা শঙ্কিত অথবা অনেকটা প্রশ্নবোধের মধ্যে ছিলেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেদিন আমাদের সকলের পক্ষ থেকেই তিনি স্লোগান তুলবেন, যদি তুমি ভয় পাও তবে তুমি হবে শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি হবে বাংলাদেশ। এই স্লোগান জুলাই আগস্টের রক্তাক্ত বাংলাদেশের জন্য যে সাহস দরকার ছিল, সেই সাহসকে উৎসাহিত করেছিল, সঞ্চারিত করেছিল। সেই সাহসের উপরে দাঁড়িয়ে রাজপথের ফয়সালা আমরা আদায় করে নিয়েছিলাম। এভাবেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের মেরুকরণের কৃত্রিম বয়ানকে ভেঙে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশ, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে যারা জনগণকে বাদ দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন, নানান রকম কমিশন গঠন করার গঠনমূলক কাজের মধ্যেও যারা নানান রকম অন্ধকার গড়ি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেখানেও অবশেষে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন, সবচেয়ে বিতর্কহীন, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে বিশ্বস্ত নির্বাচন আমরা আদায় করতে পেরেছি। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কথা বলছে। বাংলাদেশের নির্বাচিত সরকার জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কাজ করছে। বাংলাদেশের পার্লামেন্ট অতীতের যে কোনো সময়ের চাইতে ভাইব্রেন্ট পার্লামেন্ট হিসেবে কাজ করছে। এই কথাগুলি কেবলমাত্র স্তুতিমূলক বক্তব্য নয়, এই কথাগুলি আজকের চলমান সাদা দৃষ্টিতে দেখা বাস্তবতা এবং তথ্য। এখন আমাদের সামনে প্রশ্ন, এই অর্জন সহ আমরা কোথায় যাব? যেখানে আমরা যেতে চাই সেখানে যাওয়ার পথে বাধা কি? সেই বাধা আমরা কিভাবে অতিক্রম করব? আমাদের এই বন্ধুর পথে কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র, কে আমাদের দীর্ঘমেয়াদী বন্ধু, কে আমাদের স্বল্পকালীন বন্ধু? আমরা বাংলাদেশী, সবার আগে বাংলাদেশ, এই কথা মাথার মধ্যে রেখে আন্দোলন সংগ্রামের এই প্রতিটি বাঁকে বাঁকে মোড়ে মোড়ে জটিল বন্ধুর পথে মেধা বিনিয়োগ করেই এই প্রশ্নগুলির উত্তর বের করবে। এই লক্ষ্য নিয়েই আমরা বাংলাদেশী জন্ম লাভ করবে। সে কারণেই আমরা বাংলাদেশীদের আরো মতামত দরকার। আজকে কেবলমাত্র এই ধারণা এবং আন্দোলন জন্ম লাভ করলো, সংগঠিতভাবে সংগঠন আকারে জন্ম নেওয়ার মাঝখানে সকলের জন্য এই উদাত্ত আহ্বান সংগঠকদের পক্ষ থেকে, এই চিন্তা, এই আন্দোলন, এই ধারণার পক্ষে আপনাদের যত ধরনের গঠনমূলক আলোচনা আছে আপনারা আয়োজকদের কাছে তা পৌঁছে দেবেন। আয়োজকরা আপনাদেরকে সেই মতামত
পৌঁছে দেওয়ার জন্য ইলেকট্রনিক পোস্ট বক্সের ব্যবস্থা করবেন। আমি বিনীতভাবে প্রস্তাব করতে চাই, আগামী 5ই আগস্ট বাংলাদেশের সর্বশেষ রক্তাক্ত বিজয়ী মহান গণ অভ্যুত্থানের দিবস আমরা পালন করতে যাব। সেই দিনটি হতে পারে এই সংগঠনের আত্মপ্রকাশের দিন। সকল ধরনের আগ্রহ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এই কাজগুলি মাঝখানে আয়োজকরা করতে পারেন, যাতে সামান্যতম কোনো সম্ভাবনাও এই আয়োজনের বাইরে না থাকে। কেননা স্বাধীনতার পক্ষে বিপক্ষের মতো কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের মেরুকরণ যেমন আমরা তৈরি করতে পেরেছি, আজকের বাংলাদেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে তেমনি ভাবে কে ধর্মের পক্ষে আর কে ধর্মের বিপক্ষে, কে বাংলাদেশের পক্ষে আর কে বাংলাদেশের বিপক্ষে, কে অমুকের পক্ষে কে অমুকের বন্ধু কে তমুকের শত্রু, এই ধরনের নানান প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের অর্জিত গণতন্ত্রের যাত্রাপথ বাধাগ্রস্ত হতে পারে। সেই বাধা দূর করার জন্যই আমাদেরকে খুব পরিষ্কারভাবে আজকের বাংলাদেশ, আজকের আঞ্চলিকতা এবং আজকের বৈশ্বিক বাস্তবতা, এই তিনটি সম্পর্কে খুব পরিষ্কার চিত্র আমাদের ধারণায় থাকতে হবে। এবং আমি নিশ্চিত আমরা বাংলাদেশী এই কাজ করতে পারবে, এবং এই কাজ যদি তারা করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে কোনো কৃত্রিম বয়ান জায়গা করে নেবে না। বাংলাদেশের মানুষের তৈরি করা বয়ান সকল কৃত্রিম বয়ানকে ভেঙে খান খান করে দিবে, যেমন আমরা প্রমাণ করেছি 5ই আগস্টে। এবং 5ই আগস্টের পরবর্তীতেও আমরা যখন দেখেছি, যখন কেউ কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চান, কৃত্রিম কাহিনী তৈরি করতে চান, কৃত্রিম চরিত্র তৈরি করতে চান এবং কৃত্রিম ভাবে কেউ কেউ বিশাল বড় নেতা হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চান, আমরা তার বিপরীতে কোনো মান অভিমান এবং আক্রোশ ব্যক্ত করতে চাই না। আমরা শুধুমাত্র ইতিহাসের নিঃসারিত সঠিক বয়ানের গতিটাকে আমরা উন্মোচিত করতে চাই। ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে, সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে। শক্তি হচ্ছে ইতিহাসের, শক্তি হচ্ছে জনগণের, শক্তি হচ্ছে সত্যের। এই উপমহাদেশে 56,000 বর্গ মাইলের বাইরে যারা বাংলায় কথা বলেন, আর আমরা যারা 56,000 বর্গ মাইলের মধ্যে থেকে বাংলায় কথা বলি, আমাদের মধ্যে ভাষার মিল আছে, কথা সত্য। কিন্তু এ কথাও তো সত্য, আমাদের সাংস্কৃতিক মনোজগতের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যারা এটাকে আড়াল করতে চান, আমি মনে করি তারা হয় বোকা, অথবা তাদের কোনো সুদূর প্রসারী দূরবৈসন্ধি আছে। কোনটা তা আমি মন্তব্য করতে চাই না, তবে এটা খুব পরিষ্কার থাকা দরকার। 56,000 বর্গ মাইলের কোন বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। ঐতিহাসিক ভাবে, নৃতাত্ত্বিক ভাবে এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা ইতিহাস থেকে কথাও খুব পরিষ্কার ভাবে জেনেছি এবং প্রমাণিত। জাতপাতের কাঠামোর কারণে কেমন করে সনাতন ধর্মের পরে বৌদ্ধ ধর্ম, বিতাড়িত বৌদ্ধ ধর্মের পরে কিভাবে এখানে নতুন করে ইসলামের সাম্যবাদের আলোকে এই এলাকার সমস্ত মানুষরা দলে দলে ধর্মান্তরিত হয়েছেন, পবিত্র কোরআনকে গ্রহণ করেছেন। এটা ইতিহাসের জানা সত্য, কেউ বানিয়ে কথা বলছে না। এবং এই বিবর্তন আমাদের সংস্কৃতির মধ্যে যে একটা স্বকীয়তা দিয়েছে, সেই স্বকীয়তার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। আমাদের বাংলাদেশ প্রতি জিয়াউর রহমানের এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান। ইতিহাসের এই অনুন্মোচিত বিষয়টিকে তিনি উন্মোচিত করে বাংলাদেশী জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে আমাদের নৃতাত্ত্বিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়,
আমাদের ভাষাগত ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ধর্মীয় মূল্যবোধকে স্পষ্ট করে দেয়, এবং এর সংমিশ্রণে আমাদের যে একটা স্বকীয় সংস্কৃতি তৈরি হয়েছে তাও উন্মোচিত করে দেয়। এবং সে কারণে আমরা গর্বের সঙ্গে দাবি করতে পারি আমরা বাংলাদেশী, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই কথা মেনে নিয়ে কেউ যদি সীমান্ত দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করতে চান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই কথাকে বাইরে রেখে কেউ যদি